আপনি আনুষ্ঠানিকভাবে জানালেন যে ডিসেম্বরের ভিতর নির্বাচনের প্রস্তুতি নেওয়ার শেষ করার জন্য প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে তাহলে নির্বাচন কবে, ডিসেম্বরে না ফেব্রুয়ারিতে? আপনার কালকে একটা জিনিস মিস করেছেন, যে প্রথমে আমি বলে নিয়েছি যে ইলেকশনটা হবে এপ্রিল অথবা ফেব্রুয়ারিতে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে ইলেকশনটা হবে। পরবর্তীতে একটা বড় পার্টির সাথে আমরা যখন কথা বলেছি তখন বলেছি যে যদি সংস্কারগুলো এবং ট্রায়াল যেটা হচ্ছে, যারা জুলাই আগস্টের পারপিট্রেটর ছিল, এটা যদি একদম আমরা সিগনিফিকেন্ট যদি আমাদের ডেভেলপমেন্ট থাকে তাহলে, এবং আমরা যদি রিফর্মের কাজটা করে আনতে পারি, তাহলে এটা রোজার আগেও ইলেকশন হতে পারে। দ্যাট মিনস ফেব্রুয়ারির প্রথমার্ধে। তো এইটা আমরা বলেছি। তো এই সময় ইলেকশনটা এই সময়ই হবে। এই দুইটা ডেট অলরেডি আছে এবং ম্যাক্সিমাম হচ্ছে এপ্রিলের 15 তারিখ। তার মানে ডিসেম্বরে নির্বাচনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত বা প্রস্তুতি নাই। ডিসিশনটা ছিল যে প্রধান উপদেষ্টা, হোম অ্যাডভাইজার সহ যত সিকিউরিটি ফোর্সের যারা যারা চিফ ছিলেন, আইজিপি ছিলেন, বিডিআর এর ডিজি ছিলেন, কোস্টগার্ডের ডিজি ছিলেন, আনসারের ডিজি ছিলেন, হোম সেক্রেটারি ছিলেন, তারপরে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, সবাইকে ডেকে উনি বলেছেন যে সিকিউরিটি রিলেটেড, নিরাপত্তা রিলেটেড, কারণ নিরাপত্তাটা একটা বড় ইস্যু, সবচেয়ে বড় ইস্যু। হ্যাঁ, তো এই কাজটা যদি এপ্রিল বা ফেব্রুয়ারিতে যদি ইলেকশনটা আমরা করতে হয়, তাহলে এই যে নিরাপত্তার যে যত ধরনের প্রস্তুতি, সেটার জন্য ডিসেম্বরের মধ্যে আমাদের শেষ করতে হবে। মানে আমরা কাজটা একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত উনি রাখতে নারাজ, মানে ঝুলায় রাখতে চান। হ্যাঁ, উনি বলেন যে এটা ডিসেম্বরের মধ্যে এটা করতেই হবে, বাট ইলেকশনটা এপ্রিলের প্রথমার্ধে নতুবা হচ্ছে ফেব্রুয়ারিতে। তার মানে সরকারের প্রায়োরিটিতে এখন পর্যন্ত এপ্রিলে আছে। এটা প্রায়োরিটির বিষয় না, এটা হচ্ছে যে এটা কাজের বিষয়। এটা যদি দেখা যায় যে না, রিফর্মগুলো আমরা খুব দ্রুত, যেমন কনসেনসাস কমিশনের কাজগুলো খুব দ্রুত শেষ হয়ে গেছে, আমাদের প্রস্তুতিও সম্পন্ন, তারপরে যে বিচারের কাজটাও খুব ভালো প্রোগ্রেস হয়েছে, তাহলে হোয়াই নট। আমরা তো প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে উনি তো একদিনও এক্সট্রা থাকতে চাচ্ছেন না, আমরা কেউই থাকতে চাচ্ছি না। আমরা এটা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে আমরা হ্যান্ডওভার আমরা চলে যেতে চাই। জি জি। এখন এই কালকের আপনার কথার পরে আপনি নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া খেয়াল করেছেন। বিএনপি বড় দল হিসেবে কালকের এটাকে স্বাগত জানিয়েছে। জামাত নির্বাচন কমিশন এবং লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুতি ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলেছে। এনসিপি এই নির্বাচন কমিশনকে বাতিল করার কথা বলছে, আগে থেকেই বলছিল, এর সঙ্গে তাদের সাম্প্রতিক আরেকটা ইস্যু যুক্ত হয়েছে। ফলে এই কমিশন নিয়ে আপনাদের ভাবনা কি? এই নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করতে পারবেন, অথবা সেই ইস্যুতে যদি সব রাজনৈতিক শক্তি ক্রিয়াশীল একমত না হয়, তাহলে সেটি একটা বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে কিনা? আমার মনে হয় যে ইলেকশন নিয়ে যে চ্যালেঞ্জেসগুলো আসছে, এই সবগুলো অ্যাড্রেস করা হবে। আমরা এইটুকু বলতে পারি, ইলেকশন ফ্রি ফেয়ার ইলেকশন হবে এবং এটা খুবই আনন্দমুখর একটা ইলেকশন হবে। আমাদের যারা ইয়াং ভোটার, যারা প্রায় 15-16 বছর ভোট দিতে পারেন নাই, তারা সবাই খুব আনন্দের সাথে ভোট দিবেন। এবং প্রফেসর ইউনূস যেটা বারবার বলেন যে এটা বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। এই ইয়াং ভোটারদের নিয়ে আলাদা করে বলছেন, আমি যেটুকু বুঝি সেটার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের তারা ছিলেন প্রাইম ফোর্স, লিডিং ফোর্স। কিন্তু কালকে আপনি আরেকটা জিনিসও বলেছেন যে একটা নির্দিষ্ট বয়সের 18 থেকে 32, 18 থেকে 33 তাদের জন্য আলাদা লাইন। এটা উনি খতিয়ে দেখতে বলেছেন। উনি বলেছেন যে যেহেতু তারা দেখেন এদের ভোটারের সংখ্যা, আমরা একটা স্টেটমেন্টে দেখলাম যে প্রায়, হ্যাঁ, এবং 40%-এর মতো বা এর বেশি। তো এইটা যদি মানে তাদের জন্য যদি আলাদা একটা ভোটিং তারা তো ভোটটা দেয়নি, ফলে তাদের একটা জানাশোনারও একটা বিষয় আছে। তো সেই জন্য উনি এটা বলেছেন জাস্ট টু এক্সামিন এটা করা সম্ভব কিনা। এটা তো একটা লজিস্টিক্যাল চ্যালেঞ্জও, ঠিক না? আমরা যেটা জানি যে সাধারণত আমাদের ভোটিং বুথগুলোতে মেয়েদের জন্য কিছু ভোটিং বুথ এবং পুরুষদের, সেখানে আলাদা একটা ভোটিং বুথ করা, সেটা কতটা ফিজিবল হবে, উনি এটা দেখে খতিয়ে দেখতে বলেছেন। ভাই, মানে সাংবাদিক হিসেবে এই প্রশ্নটা কেন করা, কারণ স্যার প্রথমে 17 বছরে ভোটার করা যায় কিনা এরকম একটা আলাপ উঠেছিল, 23 বছরে প্রার্থী হওয়া যায় কিনা এরকম একটা আলাপ করেছিল। এবং আপনারা যেহেতু আসার পরে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমান্ডার যারা, তারা একটি দল তৈরি করেছে, ফলে তাদেরকে কোথাও কোথাও বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার জন্য, এটা উৎসবের জন্য তাদেরকে
ডেমোক্রেসি যে একটা বিউটিফুল জিনিস, ডেমোক্রেসি যে একটা সেলিব্রেট করার জিনিস, যে না আমার ভোটটা কাউন্ট হচ্ছে, আমি এই ডেমোক্রেসিতে পার্টিসিপেট করছি, সেইটার জন্য। এটা অন্য কোনো ইয়ে না, এটা 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 একটা উৎসব মুখরতাকে এটা বজায় রাখার জন্য, যাতে সবাই উৎসবের সাথে, একটা ইয়াং ভোটার যে কোনোদিন ভোট দেয়নি তার জন্য এটা একটা অন্য একটা অনুভূতি না, সেটার জন্য তাই ওইটাকে সম্মান দেখে এই চিন্তা ভাবনাটা করা হচ্ছে। আপনারা বারবারই বলছেন স্মরণকালের সবচেয়ে ভালো একটা নির্বাচন হবে। প্রশ্নটা হচ্ছে নির্বাচনটা কিভাবে হবে, কারণ এখনো নির্বাচন নিয়ে যে চ্যালেঞ্জগুলোর কথা আপনাকে এর ভিতরে বললাম, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন আছে, প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন আছে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কেবল নির্দেশনা দেওয়া হয়েছে, বিচার বিভাগ নিয়ে নানান প্রশ্ন আছে। আজকেও দেখলাম 18 জন বিচারককে 25 বছর যাদের চাকরি হয়েছে তাদেরকে অবসরে পাঠানো হলো। ফলে এই ভালো নির্বাচনটা আসলে কিভাবে করবেন, সেটার জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দল, তারা কি এখন পর্যন্ত সেম পেজে আছে, বাঁধতে পারলেন? আমরা তো এখনো কনসেনসাস কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর কথাবার্তা তো হচ্ছে, এবং খুবই আমি বলবো যে খুব কর্ডিয়াল পরিবেশে ইন্টেন্সিভ কথাবার্তা হচ্ছে। এবং আমরা মনে করি যে আমরা যেটা দেখছি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু এখানে জয়েন করছে। তো এটা কনসেনসাস কমিশনের সাথে যেগুলো মেজর রিফর্মের যে আলাপগুলো হচ্ছে সেটা আগে কনক্লুড করুক। আমরা ইলেকশনের যে ট্রেনের রেল লাইনে যেটা আছে আমরা আর একটু এগোই। আমার মনে হয় যে টাইমলি যে সমস্ত কোশ্চেন এসছে সময় মতো সব কিছুরই অ্যাড্রেস হবে, এবং আমরা ফ্রি ফেয়ার খুবই উৎসব মুখর একটা ইলেকশন পাবো। তার মানে কমিশন পুনর্গঠনও করা হতে পারে? না না, এইগুলো তো আমি এইটার চেয়ে বড় কথা যে আগে আমাদের কনসেনসাস কমিশনে এগুলো হোক, তারপরে এটা কিছু কিছু পার্টি বলছেন আমরা শুনছি। মানে এই কনসেনসাস কমিশনের, ঐক্যমত কমিশনের জিনিসপত্র দৃশ্যমান হতে আর কতদিন সময় লাগতে পারে? মানে কোন কোন বিষয়ে আমরা একমত হলাম না? এটা তো একটা চলমান প্রক্রিয়া, আর এটা এমন একটা জিনিস যে একদিনে এটা হয়ও না। হ্যাঁ, এটা খুবই একটা ডেলিকেট একটা বিষয়, কেননা এটার উপরে আপনার আগামী 20, 30, 40 বছরের পলিটিক্যাল সেটেলমেন্ট ডিপেন্ড করছে। এখন যারা কথাবার্তা বলছেন আমরা কিভাবে, আমরা কি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দেখব, নাকি এককক্ষ, একজন কি লিডার কি 10 বছর পরপর 2 বার থাকবেন কি থাকবেন না, এবং আর্টিকেল 70 যেটা নিয়ে আমরা গত 50 বছর ধরে আমরা যেটাকে নিয়ে কথাবার্তা বলেছি যে আর্টিকেল 70-র জন্য আমাদের ডেমোক্রেসি উইক ছিল। তো এই সবগুলো বিষয়ে আসলে কথাবার্তাগুলো কমপ্লিট হওয়ার পরে আমার মনে হয় যে ইট টেক্স টাইম, এটা একদিনে হয় না। আপনি নেপালের উদাহরণ দেখেন, ওরা একটা কনস্টিটিউশন করতে যখন ওরা নতুন এই যে কমিউনিস্টদের বিদ্রোহটা শেষ হলো, নতুন একটা কনস্টিটিউশন করতে তার 8 বছর লেগেছে, 8.5 বছর। তো সেই জায়গায় আমাদের দেখেন ইনারা তো খুবই কর্ডিয়াল পরিবেশে খুব ব্রিলিয়ান্ট আলোচনা হচ্ছে। আমি সবাইকে, যারা বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি সবাইকে বলবো যারা মিনিমাম বাংলাদেশের রাষ্ট্র কীভাবে চলে সেটার উপর ইন্টারেস্ট আছে, সবাইকে বলবো যে আপনারা এটাই কন্ট্রিবিউট করেন, এই ডিবেটে অংশগ্রহণ করেন, লেখালেখি করেন, নতুন কোনো আইডিয়া থাকলে এটা দেন, এবং এটা রিফ্লেকশন এই টক্সে হবে। কিন্তু প্রফেসর ইউনূসের মাথায় যে নির্বাচনের প্রস্তুতি নিতে উনি গত রাতে আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিদের নির্দেশ দিলেন, সেইটা তো আমাদের প্রচলিত কাঠামোর সংসদ নির্বাচন নাকি সেটা গণপরিষদ, উচ্চকক্ষ, নিম্নকক্ষে? না না, আমরা বলেই দিয়েছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদের ইলেকশন। তার মানে এখন পর্যন্ত প্রফেসর ইউনূসের মাথায় না এটাই মাথায় না, এটাই ইলেকশনই হবে। জি, তার মানে এই যে আমরা যে গণপরিষদ নির্বাচন বা যে দাবিগুলো আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছ থেকে আসছে, সেগুলো নিয়ে সরকার এখন পর্যন্ত সিরিয়াসলি কিছু ভাবছে না। এটা তো বললাম তো, আমাদের মাথায় আছে যে 13th জেনারেল ইলেকশন। জি।